ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের ঘনিষ্ঠ হচ্ছে চীন, পাকিস্তান, তুরস্ক। তবে কি আবারও চালে ভুল করল দিল্লি? থামছেই না যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধ। এবার মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপ চীনের। কি করবেন ডোনাল্ড ট্রাম্প? গাজায় 30 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। 10,000 ফিলিস্তিনের বিদেশি চিকিৎসা প্রয়োজন বলল WHO। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্য হাব। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যখন এমন ঘোষণা দিচ্ছে ঢাকা, ঠিক তখনই বেঁকে বসল নয়াদিল্লি। জানালো বাংলাদেশ আর পাবে না ট্রান্সশিপমেন্ট সুবিধা। এমন ঘোষণায় মোটেও বিচলিত হয়নি ঢাকা, বরং উল্টো জবাব দিচ্ছে দারুণ কৌশলে। বিকল্প রুট, আকাশপথে রপ্তানি, নতুন বন্দরের মধ্য দিয়ে চীন, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্যের সঙ্গে বাড়াচ্ছে বাণিজ্যিক বন্ধন। ট্রান্সশিপমেন্টের আয় হারিয়ে লস গুনছে ভারত। অন্যদিকে বাংলাদেশ তৈরি করছে শক্তিশালী অবস্থান। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পণ্যজটের অজুহাত দেখিয়ে হঠাৎ করেই ভারতের উপর দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি সুবিধা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। গত 8 এপ্রিল নেয়া এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠল মোদী সরকারের অভ্যন্তরে চলমান কূটনৈতিক উত্তেজনার ঝড় উপস্থিতি। ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ নিজেকে তুলে ধরছিল দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব হিসাবে। ঠিক সেই মুহূর্তে ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের এমন ঘোষণার পরপরই ছড়াতে শুরু করে নানামুখী গুঞ্জন। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ঢাকায় বহুজাতিক সম্মেলনের মাঝেই কেন এমন সিদ্ধান্ত দিতে হলো নয়াদিল্লিকে? এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে দিতে চাইছেন পরোক্ষ কোনো সতর্কবার্তা? গত 7 থেকে 10 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 200-র বেশি বিনিয়োগকারীর সামনে আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসাবে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ তুলে ধরাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ যেন দিল্লির ছায়া ছেড়ে বেশি দূরে না সরে যায় এবং নিজের পরিচয় নিয়ে বিশ্ব পরিমণ্ডলে মাথা সোজা করে দাঁড়াতে না পারে, ট্রান্সশিপমেন্ট বাতিল করে কৌশলগতভাবে সেটাই যেন মনে করিয়ে দিতে চাইল ভারত। এমন ধারণা অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হলেও ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই উল্টো অবস্থান নিয়েছে সবসময় বন্ধু দাবি করে আসা প্রতিবেশী দেশ ভারত। দিল্লির এবারের সিদ্ধান্তে ভারতের তাৎক্ষণিক সীমিত লাভ হলেও দীর্ঘমেয়াদে তার হারাবে একটি লাভজনক বাণিজ্যিক প্রবাহ। দিল্লির বিমানবন্দর দিয়ে পশ্চিমা বাজারে পণ্য পাঠানোর ফলে ট্রান্সশিপমেন্ট ফি, মজুরি এবং পণ্য পরিবহনের বিপরীতে ভারতীয় বন্দরগুলো আয় করত মোটা অঙ্কের রাজস্ব। এখন বন্ধ হয়ে যাবে সেই আয়ের উৎস। ট্রান্সশিপমেন্ট রুট ভারতের নিজের জন্য লাভজনক অপশন হলেও কেবল রাজনৈতিক উত্তেজনার কারণেই কি এমন হঠকারী সিদ্ধান্ত নিল নয়াদিল্লি? ভারতের বিকল্প হিসাবে চীন, পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথেও জোরে সোরে উন্মুক্ত হয়েছে দ্বিপাক্ষিক ব্যবসার নানামুখী সম্ভাবনা। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আকাশপথে রপ্তানি সক্ষমতা, সম্প্রসারণ হচ্ছে নিজস্ব সমুদ্রবন্দর। পাশাপাশি চট্টগ্রাম ও পায়রা বন্দর দিয়ে তৈরি করা হচ্ছে আমদানি রপ্তানির নতুন নতুন রুট। দিল্লির সিদ্ধান্তে বিচলিত হওয়ার বদলে নিজের শক্তি দিয়ে বিকল্প পথ তৈরির কথা জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রতি মুখাপেক্ষিতা কমিয়ে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। ট্রান্সশিপমেন্ট বন্ধ করার মধ্য দিয়ে ভারত হয়তো চেয়েছিল বাংলাদেশকে চাপে ফেলতে, কিন্তু সেই কৌশলগত ষড়যন্ত্রে নিজেরাই পড়ছে নিজেদের ফাঁদে। ঢাকার কূটনৈতিক চালে ভারত হয়তো এবারই বুঝল বাংলাদেশ আর আগের মতো অনুগত প্রতিবেশী নেই, বরং ভারতের বলয়ের বাইরে গিয়ে ঢাকা নিতে পারে শক্তিশালী অবস্থান। মোদী সরকারের রপ্তানি রুট বন্ধ করার জবাব কিভাবে দেবে বাংলাদেশ, সেটার দিকে থাকবে সবার নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
16 বছর অপেক্ষার পর মুম্বাই হামলার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন তাহাউর রানাকে বিচারের জন্য হাতে পেয়েছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে ভারতে পাঠানো রানাকে 18 দিনের জন্য জাতীয় তদন্ত সংস্থা এনআইএর হাতে তুলে দিয়েছে আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে হাতে পায়ে শিকল পরিয়ে রানাকে বিশেষ বিমানে দিল্লিতে পাঠানো হয়। মার্কিন পুলিশের কাছ থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। মধ্যরাতে তাকে তোলা হয় দিল্লির পাটিয়ালি হাউজ কোর্টে। এনআইএ 20 দিন রিমান্ডের আবেদন করলে 18 দিন মঞ্জুর করেন আদালত। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও রানা বর্তমানে কানাডা নাগরিক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বন্দিশালায় আটক ছিলেন তিনি। অভিযোগ রয়েছে আরেক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে মিলে মুম্বাই হামলার পরিকল্পনা করেছিলেন রানা। 2008 সালের 26 নভেম্বর মুম্বাইয়ের তাজমহল হোটেল সহ 10টির বেশি অবস্থানে 4 দিন ধরে হামলা চালায় 10 জন। বোমা হামলা ও গুলিবর্ষণে নিহত হয় অন্তত 175 জন। অভিযোগ রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার পাশাপাশি হারকাত উল জিহাদ ইসলামী হুজির সঙ্গে যোগাযোগ ছিল এই রানার। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। শনিবার থেকে কার্যকর হচ্ছে এই শুল্ক আরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফায় দফায় শুল্ক বৃদ্ধির বিপরীতে পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নিল চীন। এর আগে কয়েক দফায় চীনের পণ্য আমদানিতে 145% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে অবশ্য ট্রাম্প চীনের সাথে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। চীন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধ তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। ট্রাম্প প্রশাসনের একের পর এক শুল্ক আরোপের কড়া জবাব দিয়েছে চীন। এবার মার্কিন পণ্য আমদানিতে 125% শুল্ক আরোপের ঘোষণা দিল শি জিনপিং প্রশাসন। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় জানায় শনিবার থেকে কার্যকর হচ্ছে এই ঘোষণা। এর আগে কয়েক দফায় চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপ বাড়িয়ে 145% করে যুক্তরাষ্ট্র। ফলে অনেকটা ত্যক্ত বিরক্ত হয়েই যুক্তরাষ্ট্রের ওপর 125% শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং। বিশ্বব্যাপী শুল্ক আরোপের উত্তেজনা শুরু হয় এপ্রিলের প্রথম সপ্তাহে। ওই সপ্তাহে যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর 10% ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই দিন চীনের ওপর নতুন করে 34% শুল্ক আরোপ করেন তিনি। ফলে আগের আরোপিত 20% শুল্ক বেড়ে দাঁড়ায় 54%। ট্রাম্পের ওই পদক্ষেপের পর শুল্ক আরোপ তুলে নেওয়ার আহ্বান জানায় বেইজিং। পাশাপাশি পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে 34% শুল্ক আরোপ করে তারা। গেল বুধবার বিশ্বের 75টিরও বেশি দেশের ওপর আরোপ করা নতুন শুল্ক 3 মাসের জন্য স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। তবে চীনের ওপর আরোপিত শুল্ক স্থগিত করেননি, বরং নতুন করে শুল্ক বাড়িয়ে 125% করেন ডোনাল্ড ট্রাম্প। পরের দিন বৃহস্পতিবার হোয়াইট হাউস নিশ্চিত করে এর সঙ্গে আরও 20% শুল্ক যুক্ত হয়েছে, যার ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 145%। চীন পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে 125% শুল্ক আরোপ করে। চীন অবশ্য জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আরোপিত আর কোনো শুল্কের জবাব দেবে না। বাণিজ্য যুদ্ধের সমাপ্তি দেখতে চায় বেইজিং। যুক্তরাষ্ট্র অবশ্য নমনীয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনের সাথে চলতি বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী তার প্রশাসন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন স্পেনের 5 জন নাগরিকের পাশাপাশি 6ষ্ঠ আরোহী ছিলেন পাইলট। বিধ্বস্ত হয়ে নদীতে পড়ার আগে ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় 16 মিনিট উড্ডয়নরত অবস্থায় ছিল হেলিকপ্টারটি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আকাশ থেকে ঘুরতে ঘুরতে পানিতে আছড়ে পড়ল হেলিকপ্টারের পাখা, কিন্তু দেখা যাচ্ছে না হেলিকপ্টারের মূল অংশ, কারণ সেটি বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়েছে আরেক জায়গায়। ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায়। সপরিবারে যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছিল স্পেনের একটি পরিবার, কিন্তু তারা জানতেন না এটি হবে তাদের জীবনের শেষ আনন্দ ভ্রমণ। হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় নিহত হয়েছেন সেই পরিবারের 5 জন ও পাইলট সহ সবাই। এদের মধ্যে 3 জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটির প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 3:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ছিল ম্যানহাটনের ওয়েস্ট ভিলেজ এলাকায়, যার কাছেই রয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস। দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পায়, যেখানে দেখা যায় হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নদীতে আছড়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছ থেকে মোড় নেওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারায়।
সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে প্রায় 16 মিনিট উড়েছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল 2টি ব্লেডযুক্ত বেল 206 মডেলের, যা সাধারণত পর্যটন, সংবাদ কভারেজ ও পুলিশি কাজে ব্যবহৃত হয়। ফ্লাইট রুট বিশ্লেষণে জানা গেছে উড্ডয়নের পর হেলিকপ্টারটি গভর্নরস আইল্যান্ড এবং স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে হাডসন নদীর পশ্চিম পার ধরে উড়ে যায়। জর্জ ওয়াশিংটন ব্রিজ অতিক্রম করে হেলিকপ্টারটি আবার ফিরে আসার পথে জার্সি সিটির কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে জরুরি কল আসার পর সঙ্গে সঙ্গে উদ্ধারকারী নৌবাহিনী পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা পানিতে অনুসন্ধান চালান এবং জীবিত কাউকে পেলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেন। উদ্ধার তৎপরতায় নদীর দুই পারেই জরুরি সেবাকর্মীরা মোতায়েন হন, কিন্তু তাতে সফলতা আসেনি। 4 জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। বাকি 2 জনকে কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিউ ইয়র্ক শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। উদ্ধার কাজ শেষে সাংবাদিকদের সামনে 6 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এরিক। 6 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, তবে দুঃখজনকভাবে 6 জনকেই মৃত ঘোষণা করা হয়। আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি এবং উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উদ্ধারকারীরা যে সাহস এবং নিষ্ঠা দেখিয়েছেন সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। দুর্ঘটনার পর শোকবার্তা জানিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নানা উদ্যোগের পরও যুক্তরাষ্ট্রের এভিয়েশন খাতে অস্থিরতা ও দুর্ঘটনা থামানো যাচ্ছে না। চলতি বছরে দেশটির আকাশপথে একাধিক দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিনিরা। নিউ ইয়র্ক সিটিতে এর আগেও পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনার ইতিহাস রয়েছে। 2018 সালে ইস্ট রিভারে আরেকটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যাতে 5 যাত্রী ডুবে মারা যান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজায় আরও 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এদিকে 10,000-এর বেশি ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে নেয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে, শেখ নাসের ও কাতিবা এলাকায় বিমান হামলায় একই পরিবারের 6 জন সহ 8 জন নিহত হয়েছে। এর আগে গাজার সিটিতে হামলা চালিয়ে হত্যা করা হয় অন্তত 13 জনকে। গত মাসে একতরফা যুদ্ধবিরতি ভঙ্গের পর এ নিয়ে 1,500-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার এই বাহিনী। আর গত 15 মাসে হত্যার শিকার হয়েছেন প্রায় 51,000 ফিলিস্তিনি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়াসুস। তার মতে 10,500 থেকে 12,500 ফিলিস্তিনিকে বিদেশে পাঠানো দরকার। গাজার রাফা থেকে আহত 18 জনকে উন্নত চিকিৎসার জন্য ইউরোপে নেয়ার প্রক্রিয়া চলাকালে এই আহ্বান জানান তিনি। আহত এই ফিলিস্তিনিরা সহ 29 জন কেরেম সালোম স্থলবন্দর দিয়ে গাজা ছেড়েছে। এদিকে আল আকসা হাসপাতাল থেকে তুলে নেওয়া 10 জন সহ কমপক্ষে 80 জন কারাবন্দী ফিলিস্তিনিকে গাজায় ছেড়ে দিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে আহমেদ মানাসরা আছেন, যাকে 13 বছর বয়সে আটক করে প্রায় 10 বছর ইসরায়েলের কারাগারে রাখা হয়। সদ্যমুক্ত ফিলিস্তিনিদের শারীরিক অবস্থা নাজুক থাকায় তাদের হাসপাতালে নিয়ে গেছে রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা। ইউক্রেনের জন্য আরও 450 মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ থামাতে ব্রাসেলসে 50 দেশের প্রতিনিধি নিয়ে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি জানিয়েছেন, প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেনে আক্রমণ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ প্রয়োগ করবেন। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন ড্রোন এবং যুদ্ধযান মেরামতের জন্য একটি বৃহৎ প্যাকেজ সহায়তা দেবে যুক্তরাজ্য। এই প্যাকেজের মধ্যে রয়েছে লাখ লাখ ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন ও সামরিক যান মেরামতের অর্থায়ন। যুক্তরাজ্য প্রায় 350 মিলিয়ন পাউন্ড দেবে। এছাড়া যুক্তরাজ্যের নেতৃত্বাধীন ইউক্রেনের জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে নরওয়ে অতিরিক্ত অর্থ দেবে। এদিকে এখনও ইউক্রেনে জারি রয়েছে রাশিয়ার হামলা। বৃহস্পতিবার সন্ধ্যায় কিয়েভের পশ্চিমে জাইতোমির অঞ্চলে একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হানে। এতে 1 জন নিহত ও 1 শিশুসহ 5 জন আহত হন। দারফুরে গণহত্যায় সহায়তার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে সুদান। অভিযোগে বলা হয়েছে, আমিরাত র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা দিয়ে মাসালিত জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যায় ভূমিকা রেখেছে। যদিও আমিরাত এই অভিযোগকে অস্বীকার করেছে। একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে প্রত্যাখ্যান করেছে দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
দারফুরে গণহত্যা চালানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে মামলা করেছে সুদান। দক্ষিণ আফ্রিকার এই দেশটির দাবি, দারফুরে চলমান সংঘাতে আধা সামরিক গোষ্ঠীকে সহযোগিতা করে গণহত্যা প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের বিধি লঙ্ঘন করেছে সংযুক্ত আরব আমিরাত। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, 10 এপ্রিল সুদানের একটি প্রতিনিধি দল আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে। নেদারল্যান্ডসে অবস্থিত এই আদালত ইতোমধ্যেই সুদানের উত্থাপিত অভিযোগ শুনেছেন। সুদানের ভারপ্রাপ্ত বিচারপতি মুবাইয়া উসমান আদালতকে জানান, আরব আমিরাতের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF ও তাদের সহযোগী আরব মিলিশিয়ারা 2023 সালে পশ্চিম দারফুরে মাসালিদ জাতিগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যায় অংশ নেয়। তিনি আদালতের কাছে আবেদন জানান, আমিরাতের এই ধরনের সহযোগিতা বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। গত জানুয়ারিতে দারফুর অঞ্চলে মাসালিদ জাতিগোষ্ঠীর ওপর সংঘটিত হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র। সুদানের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত গত 2 বছর ধরে চলমান গৃহযুদ্ধে র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-কে অস্ত্র দিয়ে সহায়তা করছে। যদিও আমিরাত এই অভিযোগটি অস্বীকার করে আসছে, তবে জাতিসংঘের বিশেষজ্ঞ মার্কিন কংগ্রেস সদস্যরা এই অভিযোগকে সত্য বলে দাবি করেছে। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সও দাবি করে, তারা একটি অনুসন্ধানের পর কিছু দলিলে গণহত্যার প্রমাণ পেয়েছে। এদিকে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রিম কেতাইত এই মামলাটিকে অভিনব ও মিথ্যা প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, সুদান তাদের অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে। আমিরাত বারবারই দাবি করে আসছে, এই মামলাটি একটি রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত ICJ-এর এই মামলা শুনানির আইনগত কোনো ক্ষমতা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা আদালতকে বলেন, এটি সুস্পষ্ট যে এখানে কোনো বিচারিক এখতিয়ার নেই। অতএব তারা আদালতকে অনুরোধ জানান, এই মামলাটি সাধারণ তালিকা থেকে মুছে ফেলা হোক। ICJ-তে একটি মামলার চূড়ান্ত রায় পেতে সাধারণত বেশ কয়েক বছর সময় লাগে। তবে গণহত্যা কিংবা এ ধরনের গুরুতর অভিযোগ থাকলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করা যায়। এদিকে সুদান আদালতকে এমনই এক জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে, যাতে সংঘাতরত পক্ষগুলোর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি না পায়। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF-এর মধ্যে চলমান গৃহযুদ্ধের কারণে এখন পর্যন্ত প্রায় 15,000 মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতায় 80 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সংঘর্ষ শুরু হওয়ার পর দেশটির মানবিক পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে গেছে। বর্তমানে প্রায় 2.5 কোটি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার অর্ধেক, চরম ক্ষুধার মুখোমুখি। এদিকে প্রায় 5টি এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। এছাড়া জুন মাসের আগেই আরও 5টি এলাকায় বিপর্যয়কর খাদ্য সংকট ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক জরুরি সমন্বয়কারী শন হিউজ একটি ব্রিফিংয়ে জানান, সুদানের এই সংকট মানবসৃষ্ট, কারণ এটি সংঘর্ষের কারণে সৃষ্টি হয়েছে এবং সংঘাতরত পক্ষগুলোর ইচ্ছাকৃত বাধার কারণে মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না। তিনি আরও বলেন, মানবিক সংস্থাগুলোর একার পক্ষে এই পরিস্থিতির সমাধান করা সম্ভব নয়। ইফাত জাহান, বাংলাভিশন। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে বজ্রপাতের ঘটনায় 24 ঘণ্টায় মারা গেছে 61 জন। গত 2 দিনে প্রাণহানি হয়েছে অন্তত 83 জনের। নিহতদের মধ্যে 22 জন বজ্রপাতে এবং বাকিরা বজ্রপাতের আঘাতে গাছ ভেঙে পড়ার কারণে মারা গেছে বলে জানিয়েছেন বিহারের রাজ্য সরকার। শুধুমাত্র বিহারের 4টি জেলাতেই বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত 27 জনের। প্রবল বাতাসের তোড়ে হেলে পড়েছে 320টি বৈদ্যুতিক পিলার, ফলে 2 দিন যাবৎ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বিহারের অধিবাসীরা। একই ঘটনায় নানোলদাতে মারা গেছে আরও 20 জন। এসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সকলকে নিজ নিজ বাড়িতে নিরাপদ অবস্থানে থাকতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বজ্রপাতে প্রত্যেক নিহতের পরিবারকে 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয়। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।